নমস্কার। আমরা আজকে একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। সে বিষয়টি হচ্ছে লঙ্গিচুডিনাল রিসার্চ। রিসার্চের অনেক রকমের মেথোডোলজি বা অনেক রকমের প্রসেস রয়েছে, মেকানিজম রয়েছে। এই যে মেকানিজম বা মেথোডোলজি বা প্রসেস, এই বিষয়গুলির মধ্যে একটা ডিফারেন্সিয়েশন বা একটা আলাদা একটা স্বাতন্ত্রতা আমরা দেখতে পাই, বা একটা সেপারেট আইডেন্টিটি দেখতে পাই। এই সেপারেট আইডেন্টিটি ক্রিয়েট করার ক্ষেত্রে মূলত কতগুলি বিশেষ একক বর্তমান থাকে, যে বিশেষ এককগুলি মূলত এই ডিফারেন্সিয়েশন ক্রিয়েট করার ক্ষেত্রে একটা তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে। প্রথমে যেমন বলতে হয় অবজেক্টিভ, উদ্দেশ্যের ভিত্তিতে আমরা রিসার্চের মেকানিজম বা রিসার্চের স্টাইল বা মেথোডোলজিকে আমরা ডিফারেন্সিয়েট করতে পারি, আলাদা করতে পারি। ঠিক একই রকমভাবে প্রবলেমের নেচার বা বলা যেতে পারে যে বিশেষ ডোমেইন, সে বিশেষ ডোমেনের পরিপ্রেক্ষিতে সেই ক্লাসিফিকেশন হতে পারে। একই রকমভাবে ডেটা অ্যানালাইসিসের মেকানিজম কি রয়েছে, অর্থাৎ আমরা যে কোনো রিসার্চ করার সময় কিছু না কিছু তথ্যের প্রয়োজনীয়তা রয়েছে, ডেটার প্রয়োজনীয়তা রয়েছে। সেই কালেক্টেড ডেটার নেচারের উপর ভিত্তি করে বিভিন্ন রকমের ক্লাসিফিকেশন করা যায়। তো যাই হোক, আমরা আজকে এরকম একটি বিশেষ রকমের রিসার্চ মেথোডোলজি নিয়ে আলোচনা করব, যে রিসার্চ মেথোডোলজিটির একটি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে, যে বিশেষ বৈশিষ্ট্যের নিরিখে এই মেথোডোলজিটি মূলত আলাদা, অন্য কোনো মেথড থেকে একটু আলাদা। প্রথম যে গল্পটা এখানে নামের মধ্যে বলা আছে লঙ্গিচুডিনাল, এটা একটা লং টার্ম বা দীর্ঘ সময়ব্যাপী, অর্থাৎ লং স্প্যান অফ রিসার্চ। লং স্প্যান এখানে রয়েছে, এটা হচ্ছে প্রথম একক। দ্বিতীয় গুরুত্বপূর্ণ নির্ধারকটি কি? এটি একটি ডেভেলপমেন্টাল স্টাডি, এটা ডেভেলপমেন্টাল রিসার্চ। এই হচ্ছে দুটো বিষয় আমাদেরকে মনে রাখতে হবে। এটা হচ্ছে ডেভেলপমেন্টাল রিসার্চ, ঠিক আছে? ডেভেলপমেন্টাল যে কোনো ইস্যুকে নিয়ে যদি লং টার্ম বেসিসে ক্রিটিক্যালি ডিটেলসে আমরা স্টাডি করি, সেক্ষেত্রে কিন্তু এই ধরনের মেকানিজম আমরা ফলো করব, লঙ্গিচুডিনাল রিসার্চ। এরপর তৃতীয় গুরুত্বপূর্ণ যে নির্ধারক বা এককটি রয়েছে, সেই এককটি কি? সেই এককটি হচ্ছে যে সিঙ্গেল স্যাম্পল অর এ গ্রুপ অফ ফিউ স্যাম্পলস বা ফিউ স্যাম্পলস। এখানে কি বলা হচ্ছে, একটা স্যাম্পল হতে পারে, সিঙ্গেল স্যাম্পল, একটা স্যাম্পলকে নিয়েও কাজ করা যেতে পারে, কিংবা ফিউ স্যাম্পলস, কিছু সামান্য সংখ্যক স্যাম্পলকে নিয়ে কিন্তু সামান্য সংখ্যক স্যাম্পলকে নিয়ে কি করা হবে, দীর্ঘ সময় ধরে এই ডেভেলপমেন্টাল ফিচার্সের যে সেই চেঞ্জগুলো যখন অ্যাসেস করা হবে বা মেজার করা হবে, এবং প্রত্যেকটি দীর্ঘ সময় বলতে অনেক সময় বিভিন্ন গবেষকরা বিভিন্ন রকমভাবে এই বিষয়টিকে উল্লেখ করে থাকেন। কখনো এটাকে বলা হয় 10 বছর হতে পারে, কখনো বা এটা স্প্যান অফ স্টাডি 15 বছর হতে পারে, 20 বছর হতে পারে। এইরকম অনেক রকমের একটা টাইম সিকোয়েন্স বা টাইম স্প্যান থাকতে পারে। তো সাধারণভাবে মিনিমাম বলা হচ্ছে যে মিনিমাম 10 বছর, 15 বছর, 20 বছর, এই ধরনের একটা সিকোয়েন্স বা এই ধরনের একটা বিষয়। এরকম একটা দীর্ঘ সময়কে কনসেন্ট্রেট করে বা সেই সময় ধরে যখন কোনো একটি স্যাম্পল বা কিছু সংখ্যক, সামান্য কিছু সংখ্যক স্যাম্পল, কিন্তু সেম স্যাম্পল, এখানে যেটা হচ্ছে সিঙ্গেল স্যাম্পল বা ফিউ স্যাম্পল, এগুলো কিন্তু সবই হবে সেম। এই স্যাম্পল ভেরিয়েশন কিন্তু কখনোই হবে না। 10 বছর ধরে যদি কোনো একটা বিষয় নিয়ে আমি স্টাডি করি, বা 15 বছর ধরে আমি যদি স্টাডি করি, বা 20 বছর ধরে যে স্টাডি করি, যত বছর ধরেই স্টাডি করি না কেন, আমি কিন্তু সেম স্যাম্পলকে নিয়েই স্টাডি করব। স্যাম্পল ডেভিয়েশন বা স্যাম্পল ভেরিয়েশন কখনো হবে না। দিস ইজ দ্য ফান্ডামেন্টাল ফিচার্স অফ লঙ্গিচুডিনাল স্টাডি। তাহলে আমরা প্রথমে কি বলছি, এটি হচ্ছে একটা দীর্ঘ সময় কেন্দ্রিক। আমরা বললাম 10 বছর, 15 বছর বা 20 বছর, এরকম একটা দীর্ঘ সময় ধরে এই গবেষণাটি চলে থাকে। সাধারণত এই গবেষণাটা করার জন্য যে স্যাম্পল নির্বাচন করা হয়, সেটা একটি স্যাম্পল হতে পারে বা খুব কম সংখ্যক স্যাম্পল তা হতে পারে। মূলত এই স্যাম্পলগুলোর কম সংখ্যক বা একটি স্যাম্পল কেন হয়, কারণটা হচ্ছে যেহেতু একই স্যাম্পলকে নিয়ে দীর্ঘকাল ধরে স্টাডি করা হয়, সেজন্য এখানে খুব কম সংখ্যক স্যাম্পল বা একটি স্যাম্পল বা দুটি স্যাম্পল, এই ধরনের স্যাম্পল নির্বাচন করা হয়।
পাশাপাশি আরেকটা জিনিস কি বলা হচ্ছে, আরেকটা জিনিস এখানে বলা হচ্ছে, এটা হচ্ছে একটা ডেভেলপমেন্টাল রিসার্চ। আচ্ছা, ডেভেলপমেন্টাল রিসার্চ মানে কি, এখানে কিন্তু আমাদের কি আবশ্যিক রূপে আরও দুটো একক সম্পর্কে আমাদের ধারণা থাকা দরকার। নাম্বার 1, এখানে আমরা কি দেখব, এখানে যে স্যাম্পেলগুলোকে অ্যাসেস করা হবে বা স্টাডি করা হবে বা নেওয়া হবে, সেখানে মেইনলি আমরা দেখব সেটা হচ্ছে কোয়ান্টিটেটিভ চেঞ্জ, কোয়ান্টিটেটিভ চেঞ্জ। আর কি দেখব, আর কি আমরা আমাদেরকে দেখতে হবে, 2 নম্বর বিষয়টি আমাদেরকে দেখতে হবে সেটা হচ্ছে কোয়ালিটেটিভ চেঞ্জ, কোয়ালিটেটিভ চেঞ্জ। এরকম আমাদের কোয়ান্টিটেটিভ চেঞ্জ এবং কোয়ালিটেটিভ চেঞ্জ আমরা দেখব। এই কোয়ান্টিটেটিভ চেঞ্জ এবং কোয়ালিটেটিভ চেঞ্জ কাদের দেখব, ওই যে স্যাম্পেলটাকে নির্বাচন করেছে সেটা। আচ্ছা, স্যাম্পেলটার কি দেখব, নিশ্চয়ই কোনো না কোনো ডেভেলপমেন্টাল ইস্যু থাকবে। ডেভেলপমেন্টাল ইস্যুকে নিয়েই কিন্তু ইস্যুকে নিয়ে যখন রিসার্চটা হবে দীর্ঘ সময় ধরে, তখনই কিন্তু সেটা লংগিটিউডিনাল রিসার্চ হবে। এই যে ডেভেলপমেন্টাল ইস্যুগুলোর কি দেখা হবে, কোয়ান্টিটেটিভ চেঞ্জ, অর্থাৎ সংখ্যাগত বা পরিমাণগত পরিবর্তন, অর্থাৎ সময়ের সাথে সাথে কী রকম পরিবর্তন হচ্ছে। নির্দিষ্ট কোনো ফোকাল এরিয়া থাকবে, সেই ইস্যুর যে নির্দিষ্ট ফোকাল এরিয়া, যেমন আমরা ধরতেই পারি, যেমন ধরা যাক এরকম একটা এক্সাম্পল, যে আমরা ধরতে পারি যে কোনো একটি নির্দিষ্ট, আমরা যদি শিক্ষাবিজ্ঞানের নিরিখে বিচার করি বা এডুকেশনের পরিপ্রেক্ষিতে আমরা যদি বিচার করি, তাহলে ধরা যাক যে কোনো একটি নির্দিষ্ট ক্লাসে, যেমন ধরা যাক যেটা হচ্ছে 10+ যে ছাত্ররা আছে, 10+ বয়সী যে ছাত্ররা আছে, 10+ নয়, আমরা ধরে নিচ্ছি, যেমন ধরা যাক যে 5+ যা ছাত্র আছে, যাদের বয়স হচ্ছে 5+ ইয়ার, হ্যাঁ, এই ছাত্রদের আইকিউর পরিবর্তন, অর্থাৎ আইকিউ যে শিফট করছে, বা আইকিউ না হতে পারে বা অন্যরকম হতে পারে, যেন অ্যাডাপ্টেবিলিটি অ্যান্ড অ্যাসপিরেশন, এমন হতে পারে অ্যাডাপ্টেবিলিটি, আরেকটা কি হতে পারে, আরেকটা হচ্ছে অ্যাসপিরেশন, অ্যাডাপ্টেবিলিটি অ্যান্ড অ্যাসপিরেশন। এই দুটোকে আমি কোয়ান্টিটেটিভ অ্যান্ড কোয়ালিটেটিভ চেঞ্জ দেখতে চাইছি। কীরকম দেখব, যে 5 বছর প্লাস এরকম কোনো বাচ্চাদের যে অ্যাডাপ্টিভিটি, অ্যাডজাস্টমেন্টের এবিলিটি বা অ্যাডজাস্টমেন্ট ক্যাপাসিটিটা, পাশাপাশি তাদের যে অ্যাসপিরেশন পাওয়ার বা অ্যাসপিরেশনের যে ক্যাপাসিটিটা রয়েছে, সেটা আমি স্টাডি করতে চাইছি 10 বছর ধরে। অর্থাৎ যখন যে বাচ্চাটার বয়স আজকে 5 বছর, আমি দেখতে চাইছি এই বাচ্চাটার বয়স যখন 15+ হবে বা 15 বছর বয়স হবে বা 20 বছর বয়স হবে, 20+ হবে, তখন আমি দেখতে চাইছি যে এই যে দীর্ঘ সময়, এই যে 10 বছর বা 15 বছরের যে সময়, এই সময়ের মধ্যে তাদের যে অ্যাডাপ্টেবিলিটি, তার মধ্যে যে অ্যাডাপ্টেবিলিটি রয়েছে, যেটা আমাকে অ্যাসেস করে নিতে হবে। আমাদের রিসার্চ স্টাডি করার সময় আমাদেরকে দেখে নিতে হবে যে 5+এ তাদের অ্যাডাপ্টেবিলিটি কী রয়েছে, অ্যাসপিরেশন কী রয়েছে। একটা জাস্ট এক্সাম্পল হিসেবে আমি বিষয়টা দিচ্ছি। এই অ্যাডাপ্টেবিলিটি বা অ্যাসপিরেশন 5+এ কী রয়েছে, বা আমি অ্যাসপিরেশনটাকে বাদই দিলাম, আমি এখানে অ্যাডাপ্টেবিলিটিটাকে ধরলাম শুধু। আমি একটা ডেভেলপমেন্টাল ইস্যু ধরলাম, অ্যাডাপ্টেবিলিটি, যে এই অ্যাডজাস্টমেন্ট পাওয়ারটা কেমন করে তাদের মধ্যে ডেভেলপমেন্টালি চেঞ্জ হচ্ছে, মানে ডেভেলপ হচ্ছে, কোয়ান্টিটিভ চেঞ্জ হচ্ছে। তাহলে আমি এই 5+এ তাদের অ্যাডজাস্টমেন্ট পাওয়ার কেমন রয়েছে, সেটা আমি কি করলাম, প্রতি 6 মাস অন্তর আমি কিন্তু অ্যাসেস করলাম, অবজার্ভ করলাম, ন্যাচারালি, কোনো রকমভাবে ট্রিটমেন্ট ছাড়াই আমি ন্যাচারালি অবজার্ভ করব। এবং এই ডেভেলপমেন্টাল রিসার্চে বা লংগিটিউডিনাল রিসার্চের যেটা মূল টেকনিক, এটা কিন্তু আমাদেরকে মনে রাখা দরকার, যে এখানে কিন্তু ডেটা স্টোরেশন বা ডেটা প্রসেসিংটা কিন্তু অত্যন্ত সিগনিফিক্যান্ট মেকানিজম ফলো করতে হয়। সিগনিফিক্যান্ট মেকানিজম কেন না, তো এখানে যেমন বলা হচ্ছে, যদি প্রপার চেঞ্জটাকে যদি ঠিকঠাকভাবে অবজার্ভ না করা হয়, ঠিকঠাকভাবে মেজার না করা হয়, এবার তার ভিত্তিতে এই অবজারভেশন বা মেজারমেন্টটা ঠিকঠাক না হলে, তাহলে কিন্তু সেই সম্পর্কিত চেঞ্জটাকে, যে ছোট ছোট চেঞ্জের যে ধারাবাহিকতা বা চেঞ্জের যে সমস্ত বিষয়গুলো, সেগুলো কিন্তু আমাদের বিচারে আসবে না, সিদ্ধান্তে আসবে না। সেই জন্য এখানে ডেটা প্রসেসিং বা ডেটা স্টোরেশন মেকানিজম অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তো ধরা যাক এক্সাম্পল যেটা দিয়ে শুরু করেছিলাম, যে 5 বছর বয়সী এরকম আমি কি করলাম, 2 জন বা 5 জন একটা স্টুডেন্ট নিলাম বা ছাত্র নিলাম, বা এরকম ধরনের কিছু বাচ্চাকে নিলাম। আমি সেই বাচ্চাটাকে নিলাম, যে বাচ্চাটাকে আমি টানা
বা বাচ্চাগুলোকে নিলাম, যে বাচ্চাগুলোকে টানা আমি 10 বছর বা 15 বছর আমি অ্যাক্সেস করতে পারবো, যেগুলোকে আমি 10 বছর বা 15 বছর ধরে আমি অ্যাসেস করতে পারবো, তাদের সাথে ইন্টারাকশান করতে পারবো, তার চেঞ্জগুলোকে আমি আইডেন্টিফাই করতে পারবো, মেজার করতে পারবো প্রত্যেকটা ইন্টারভ্যাল, সেটা মান্থলি বেসিসে ইন্টারভ্যালে আমি সেই ডেটাগুলোকে অবজার্ভ করতে পারি। আমি 6 মাস অন্তর, এরকম আমাকে লজিক্যালি সেগুলো সেট করে নিতে হবে যে আমি মান্থলি সেই ডেটাগুলোকে প্রসেস করব, নাকি 6 মাস অন্তর অন্তর করবো, নাকি ইয়ারলি করব। তো এখানে সব থেকে বেশি টেকনিক্যালি যেটা হয় সেটা হচ্ছে একটা শর্ট টাইম পিরিয়ডের পরিপ্রেক্ষিতে যখন এই মেজারমেন্টটা চলবে, কন্টিনিউয়াস ওয়েতে মেজারমেন্ট চলবে এবং কন্টিনিউয়াসলি তার যে প্রগ্রেসিভ চেঞ্জ বা কিউমুলেটিভ চেঞ্জ হচ্ছে, সেই কিউমুলেটিভ চেঞ্জগুলোকে লোকেট করার জন্য, আইডেন্টিফাই করার জন্য, সেই জন্য কিন্তু স্পেসিফিক্যালি কী করা হয়, সেগুলোকে ভালোভাবে প্রসেস করা হয়, ডেটাগুলোকে স্টোর করা হয়, অর্গানাইজ করা হয়, সেগুলোকে প্রসেসড করা হয় এবং প্রসেসিংয়ের মাধ্যমে বা স্টোরেশনের মাধ্যমে বা এই অর্গানাইজেশনের মাধ্যমে প্র্যাকটিক্যালি কী দেখানোর চেষ্টা হয় যে এই যে একটা নির্দিষ্ট সময় আমরা সেট করলাম যে 15 বছর বা 10 বছর, এই 10 বছরে কী ধরনের পরিবর্তন আসছে, এই ডেভেলপমেন্টাল ইস্যুতে কী ধরনের পরিবর্তন আসছে, এই অ্যাডাপ্টেবিলিটি কী ধরনের পরিবর্তন আসছে। আমরা সঙ্গে আরও কিছু অবজেক্টিভ অ্যাড করে দিতে পারি বা কোনো ভেরিয়েবল যোগ করে দিতে পারি। যেমন আমরা দেখে নিতে পারি যে এক্ষেত্রে অ্যাডাপ্টেবিলিটি ডেভেলপমেন্টের ক্ষেত্রে নার্চারিং, আমরা যদি কোনো রকম ট্রিটমেন্ট করতে চাই, আমরা যদি ন্যাচারাল স্টাডি করতে চাই সেটা আলাদা ইস্যু, কিন্তু আমরা যদি ট্রিটমেন্ট ভেরিয়েবল সেখানে অ্যাড করতে চাই, যেমন আমরা দেখে নিতে চাইছি যে সেখানকার সোশিও ইকোনমিক কন্ডিশন বা এখানে প্যারেন্টাল নার্চারিং বা প্যারেন্টাল এডুকেশন বা প্যারেন্টাল মোটিভেশন ফর বেটার পার্সোনালিটি ডেভেলপমেন্ট, তো বা বলা যেতে পারে প্যারেন্টাল অ্যাসপিরেশন অ্যাবাউট দেয়ার ওন চাইল্ড, তাদের বাচ্চাকে নিয়ে তাদের কি অ্যাসপিরেশন রয়েছে, তাহলে তাদের যে প্যারেন্টরা কি নার্চার করছে বা তাদের সোশিও ইকোনমিক কন্ডিশন, এরকম আমরা বিভিন্ন রকম ভেরিয়েবলকে অ্যাড করতে পারি। অ্যাড করে নিয়ে তার এফেক্টটাও আমরা টাইম টু টাইম দেখতে পারি যে প্রতি এই যে সময়ের আমরা মান্থলি বেসিসে হতে পারে, মান্থলি বেসিসে চেঞ্জটা আমরা অবজার্ভ করলাম, হ্যাঁ, কিংবা এমন হতে পারে যে আমরা 6 মাস অন্তর আমরা 6 মান্থলি আমরা সেটাকে আমরা অ্যাসেস করতে পারি, 3 মাস অন্তর করতে পারি। এরকমভাবে আমরা কিন্তু ছোটো ছোটো কম টাইম ইন্টারভ্যাল বা টাইম স্প্যানে গ্যাপে আমরা কি করতে পারি, এই চেঞ্জগুলোকে মেজার করব। এইভাবে যখন একটা রিসার্চ কন্ডাক্ট হবে এবং রিসার্চ কন্ডাক্ট হওয়ার পরে যখন সেই ডেভেলপমেন্টাল ইস্যুর যে জায়গাগুলো বা যে অবজেক্টিভগুলো নিয়ে স্টাডিটা শুরু করা হয়েছে, সেই স্টাডিগুলোর জায়গাগুলোকে যখন লোকেট করা হবে তার ভিত্তিতে একটা সিদ্ধান্তে পৌঁছানো যাবে, তার কোয়ান্টিটেটিভ চেঞ্জ এবং কোয়ালিটেটিভ চেঞ্জগুলোকে স্পষ্টভাবে হাইলাইট করা যাবে, স্পষ্টভাবে লোকেট করা যাবে, তখনই কিন্তু সেই রিসার্চটাকে আমরা বলবো, এই দীর্ঘ সময় ধরে যে রিসার্চটা হবে সেই রিসার্চের যে মেকানিজমটি সেটাকে আমরা লঙ্গিটিউডিনাল রিসার্চ বলে উল্লেখ করব। এটি কিন্তু আমাদেরকে আবশ্যিকরূপে মনে রাখা দরকার। এরপরে আমরা দেখে নেব যে এই রিসার্চের কতগুলো পজিটিভ সাইড রয়েছে, আবার কতগুলি নেগেটিভ সাইড রয়েছে, এটার কতগুলি স্ট্রেংথ রয়েছে, পাশাপাশি এগুলোর কতগুলি উইকনেস রয়েছে। তাহলে আমরা সহজভাবে যদি আমরা লঙ্গিটিউডিনাল রিসার্চ কী সেটা বলতে চাই, তাহলে আমরা এরকমভাবে বলবো যে লঙ্গিটিউডিনাল রিসার্চ is কি longitudinal research কি is a long time based developmental research. Long time based developmental research on a research on a same developmental issue, mental issues by considering the same sample or area of study, same sample or samples, এরকমভাবে এটাকে আমরা উল্লেখ করতে পারি। তাহলে লঙ্গিটিউডিনাল রিসার্চটা কি? লঙ্গিটিউডিনাল রিসার্চটা হচ্ছে এই ধরনের। তাহলে এবার আমরা দেখে নিতে চাই যে এই যে লঙ্গিটিউডিনাল রিসার্চ, এই লঙ্গিটিউডিনাল রিসার্চের পজিটিভ সাইড বা স্ট্রেংথ কী রয়েছে।
আর নেগেটিভ সাইড বা উইকনেসেস কী রয়েছে এগুলো আমাদেরকে স্পেসিফিক্যালি বুঝে নিতে হবে। যদি আমরা স্পেসিফিক্যালি সেই কনসেপ্টগুলো ক্লিয়ার থাকে আমাদের, তাহলে কিন্তু আমাদের লংজিটিউডিনাল রিসার্চ সম্পর্কে যদি কোনো দিনও আমাদের এই ধরনের গবেষণা করার ইচ্ছা বা মানসিকতা তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা এই ধরনের রিসার্চগুলোকে তৈরি করতে মানে এই কন্ডাক্ট করতে পারবো। প্রথম কাজ কি, প্রথম স্ট্রেংথ হিসেবে যেটা বলা হচ্ছে টু অ্যাসেস each or specific point of change, each or specific point of change এইটা হচ্ছে প্রথম যে আমাদের একটা স্ট্রং জায়গা। 2 নম্বর কথা কি বলা হচ্ছে, 2 নম্বর কথা বলা হচ্ছে এরকম, টু কম্পেয়ার অ্যামং ইচ পয়েন্টস, টু কম্পেয়ার অ্যামং ইচ points of developmental change একই রকমভাবে 3 নম্বরে যেটা আমরা বলতে পারি সেটা হচ্ছে এরকমভাবে, টু ডেভেলপ এ হাইলি রিলায়েবল অ্যান্ড ভ্যালিড ডিসিশন, টু ডেভেলপ এ হাইলি reliable and valid decision found from every change, আরও এরকম কিছু রয়েছে। আমরা এই 3টেকে আগে প্রথমে আলোচনা করে নিই, তাহলে তারপরে আমরা বাকিগুলো আলোচনা করব। প্রথমে কি বলা হচ্ছে, প্রথমে আলোচনা করা হচ্ছে যে টু অ্যাসেস, অর্থাৎ ভালোভাবে আমরা মেজার করতে পারবো, প্রত্যেকটা ডেটাকে আমরা আইডেন্টিফাই করতে পারবো, প্রত্যেকটা ইনফরমেশনকে আমরা রিসিভ করতে পারবো, প্রত্যেকটা ইনফরমেশনকে আমরা অর্জন করতে পারবো, লাভ করতে পারবো, অ্যাকোয়ার করতে পারবো। এখানে কি বলছে, ইচ অর স্পেসিফিক পয়েন্টস অফ চেঞ্জ। এই যে পরিবর্তন হচ্ছে, আমরা যে ডেভেলপমেন্টাল ইস্যু নিচ্ছি, ডেভেলপমেন্টাল ইস্যু টাইমের সাথে সাথে পরিবর্তন হচ্ছে, যে প্রত্যেকটা পয়েন্ট, অর্থাৎ আমরা এরকম আমরা আমাদের মতো করে বায়াসলি কোনো বিষয়কে, কোনো চেঞ্জের পয়েন্টকে আমরা কনসিডার করবো না। এখানে কি হচ্ছে, প্রত্যেকটা চেঞ্জ, ইচ অ্যান্ড এভরি অর স্পেসিফিক পয়েন্টস অফ চেঞ্জ, প্রত্যেকটা চেঞ্জকে কী করা হবে, লোকেট করা হবে, হাইলাইট করা হবে। প্রত্যেকটা চেঞ্জের এরিয়াকে লোকেট করতে হবে বা হাইলাইট করতে হবে, হাইলাইট করতে হবে। এই যে প্রত্যেকটা পয়েন্টকে প্রত্যেকটা চেঞ্জকে যখন লোকেট করা হবে বা হাইলাইট করা হবে, ফলে কি হবে, ফলে কিন্তু প্রত্যেকটা চেঞ্জের নেচার সম্পর্কে, তার যে স্পেসিফিক যে এবিলিটি বা তার যে স্পেসিফিক ক্যাপাবিলিটি বা তার যে ইনফ্লুয়েন্স বা ইম্প্যাক্ট, হ্যাঁ, এই জিনিসগুলো সম্পর্কে একটা ডিটেইল, একটা ক্রিটিক্যাল ইনফরমেশান বা একটা ডিটেল ইনফরমেশান আমাদের কাছে আসবে। ফলে সেই ক্রিটিক্যাল বা ডিটেল ইনফরমেশানগুলো কিন্তু আমাদেরকে কিন্তু সে প্রত্যেকটি ডিসিশন সম্পর্কে স্পেসিফিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। এরপরে যেমন দ্বিতীয় ক্ষেত্রে বলা হচ্ছে, টু কম্পেয়ার অ্যামং ইচ পয়েন্টস অফ ডেভেলপমেন্টাল চেঞ্জ। একই রকমভাবে আজকে যখন আমরা ডেভেলপমেন্টাল ইস্যু অর্থাৎ লংজিটিউডিনাল রিসার্চে যে আমরা লং টার্ম একটা অ্যানালাইসিস করব কোনো একটা ডেভেলপমেন্টাল ইস্যুকে নিয়ে, আমরা যেমন ধরে নিয়েছিলাম কিছুক্ষণ আগে যে এক্সাম্পলটা দিয়েছিলাম যে আমরা 10 বছর স্টাডি করব, তাহলে 10 ইয়ার্স আমরা স্টাডি করব কোনো একটা ডেভেলপমেন্টাল ইস্যুকে নিয়ে। হ্যাঁ, সে 10 ইয়ার্স আমরা স্টাডি করব। এখানে আমরা ঠিক করলাম কি, এই যে আমরা যে প্রত্যেকটা চেঞ্জ হচ্ছে, এই টাইম ইন্টারভ্যালটা আমরা কি ধরবো, আমরা এরকম ধরে নিলাম প্রতি 3 মাস অন্তর অন্তর, হ্যাঁ 3 মান্থস অন্তর অন্তর আমরা অ্যানালাইসিসটা করবো, বা মানে প্রথমে হচ্ছে অ্যাসেস করবো, তারপর অ্যানালাইসিস করব। তাহলে প্রতি 3 মাস অন্তর অন্তর যদি আমাকে করতে হয়, তাহলে বছরে 4 বার আমাকে করতে হবে, 10 বছরে তাহলে আমাকে 40 বার করতে হবে, তাহলে আমাকে 40টা ডেটা সেট পাওয়া যাবে। তাহলে প্রত্যেকটা এই যে 40টা ডেটা সেটে যে চেঞ্জ হচ্ছে, প্রত্যেকটা সময়ের সাথে সাথে, এজের পরিবর্তনের সাথে সাথে, টাইমের সাথে সাথে যে এই যে চেঞ্জটা আসছে, কোয়ান্টিটেটিভ ওয়েতে বা কোয়ালিটেটিভ ওয়েতে যে চেঞ্জগুলো আসছে, সেই চেঞ্জগুলোকে কিন্তু হাইলি কম্পেয়ার করার একটা প্রভিশন আছে। এখানে কিন্তু এই লংজিটিউডিনাল রিসার্চে এগুলোকে সে প্রপারলি কম্পেয়ার করা যাবে, যে প্রথম পর্বে কেমন ছিল, দ্বিতীয় পর্বে কেমন ছিল। এই কম্পেয়ার করতে করতে কী হবে, একটা স্পেসিফিক বা একটা ইসেন্স বা একটা কংক্রিট কনসেপ্টকে আমরা এস্টাবলিশ করতে পারবো। অর্থাৎ কম্পেয়ার করার মাধ্যমে আমরা একটা কংক্রিট জায়গাকে কিন্তু আমরা হাইলাইট করতে পারবো। এটি হচ্ছে আমাদের লংজিটিউডিনাল রিসার্চের একটা পজিটিভ সাইড। তৃতীয় যে গুরুত্বপূর্ণ বিষয়টি সেটা হচ্ছে টু ডেভেলপ এ হাইলি রিলায়েবল অ্যান্ড ভ্যালিড ডিসিশন।
হাইলি রিলায়েবল অ্যান্ড ভ্যালিড ডিসিশন ফাউন্ড ফ্রম এভরি চেঞ্জ। তাহলে এই যে এখানে কি বলা হচ্ছে, এই যে ডিসিশনটা আমরা নেব, অর্থাৎ যে ডিসিশনটা নিতে পারবো, যদি আমরা যে এক্সাম্পলটা দিয়েছিলাম যে প্রতি 3 মাস অন্তর অন্তর আমরা চেঞ্জটাকে লোকেট করব বা অ্যাসেস করব, এবং চেঞ্জটাকে লোকেট করা বা অ্যাসেস করার মাধ্যমে যখন আমরা সেই ডেভেলপমেন্টাল চেঞ্জগুলোকে আমি হাইলাইট করব বা লোকেট করব এবং সেগুলোকে প্রপারলি অ্যাসেস করব। অ্যাসেস করার মধ্য দিয়ে আমি যখন একটা 10 বছরের স্টাডি শেষ হওয়ার পরে যে সিদ্ধান্তটা আমি দেব বা সিদ্ধান্তটাতে পৌঁছাবো, সেই সিদ্ধান্তটা মূলত অনেক বেশি বা এফেক্টিভলি সেটা আমার কাছে গ্রহণযোগ্য হবে বা সেটা হাইলি রিলায়েবল হবে এবং অত্যন্ত অধিক পরিমাণে সেটা বিশ্বাসযোগ্য হবে বা ভ্যালিড হবে। তা এখানে কিন্তু রিলায়েবিলিটি এবং ভ্যালিডিটি বা অ্যাকসেপ্টেবিলিটি সেটা কিন্তু এই রিসার্চে কিন্তু সব থেকে বেশি পরিমাণে আমরা দেখতে পাই। অর্থাৎ এখানে বলা হচ্ছে টু ডেভেলপ এ হাইলি রিলায়েবল অ্যান্ড ভ্যালিড ডিসিশন, যে ডিসিশনটা নেব বা যে সিদ্ধান্তটাতে আমরা পৌঁছাবো এই 10 বছর বা এই যে একটা দীর্ঘ সময় অনুশীলন করার পরিপ্রেক্ষিতে কোনো একটা ডেভেলপমেন্টাল ইস্যুকে নিয়ে, সেই ডিসিশনটা কিন্তু হাইলি রিলায়েবল হবে বা হাইলি ভ্যালিড হবে। এটি কিন্তু প্রত্যেকটা চেঞ্জ থেকেই কিন্তু এই ইনফরমেশন এই ডিসিশনটা নেওয়া হবে। প্রত্যেকটা চেঞ্জের যে ইনফরমেশন সেগুলোকে পরস্পরের সাথে কানেক্টেড করে, ক্রস কম্পেয়ার করে, ক্রস কানেক্টিভিটি বা মানে ক্রস অ্যানালাইসিসের মাধ্যমে কিন্তু এই সিদ্ধান্তটা নেওয়া হবে। সেই জন্য বলা হয়েছে এটা হাইলি রিলায়েবল অ্যান্ড হাইলি ভ্যালিড। এটি কিন্তু একটি তাৎপর্যপূর্ণ একটা স্ট্রেংথ বলা যেতে পারে। এরপরে 4 নম্বর যে স্ট্রেংথটা আমরা সম্পর্কে আলোচনা করব, সেটিও আমাদেরকে আবশ্যিকরূপে মনে রাখা দরকার যে লংগিটিউডিনাল রিসার্চ কেন আমাদের করা মানে কেন তাৎপর্যপূর্ণ বা কেন গুরুত্বপূর্ণ। এই লংগিটিউডিনাল রিসার্চের এফেক্টিভনেস কোনো একটা ডিসিপ্লিনে বা কোনো একটা ডোমেন স্পেসিফিক স্টাডিতে কেন তাৎপর্যপূর্ণ। চতুর্থ যে বিষয়টি আছে, সেই চতুর্থ বিষয়টি সম্পর্কে আমরা আলোচনা করব। এখানে বলা হচ্ছে এরকমভাবে টু signify the result based on every single point of analysis, এরকম একটা গুরুত্বপূর্ণ বিচার্য বিষয় আমরা দেখতে পাচ্ছি। এরপরে 5 নম্বরে আমরা একটা স্ট্রেংথ হিসেবে দেখতে পাবো টু প্রডিউস এ কম্প্রিহেন্সিভ ইনফরমেশন ব্যাংক, ইনফরমেশন ব্যাংক ডিউরিং স্টাডি। এই যে বিষয়টি, এই যে স্ট্রেংথগুলো, এই স্ট্রেংথের মধ্যে চতুর্থ গুরুত্বপূর্ণ স্ট্রেংথ কী রয়েছে এখানে বলছে সিগনিফাই, তার সিগনিফিক্যান্স লেভেল বা সিগনিফিক্যান্ট যে জায়গাটা, সে সিগনিফিক্যান্ট জায়গাটাকে কিন্তু লোকেট করা যায় টু সিগনিফাই দ্য রেজাল্ট। এই রেজাল্টটা যেটা রিসার্চের মাধ্যমে আমরা যে রেজাল্টটা পাবো সেটার কিন্তু সিগনিফিক্যান্স স্পেসিফিক্যালি আমরা হাইলাইট করতে পারবো বা লোকেট করতে পারবো। আর কি করতে পারবো, কিসের উপর ভিত্তি করে, বেসড অন এভরি সিঙ্গেল পয়েন্ট অফ অ্যানালাইসিস। প্রত্যেকটা অ্যানালাইসিসের মাধ্যমে সিঙ্গেল পয়েন্টস অফ অ্যানালাইসিস মানে কি, আমরা নিশ্চয়ই যে এক্সাম্পলটা দিয়ে শুরু করেছিলাম, যেমন হচ্ছে 3 মাস অন্তর অন্তর আমরা কি করব, আমরা যে চেঞ্জগুলো সে প্রত্যেকটি 3 মাস অন্তর অন্তর সেই চেঞ্জগুলোকে আমরা লোকেট করব। লোকেট করার পর সেই লোকেট করা ডাটাগুলো বা ইনফরমেশানগুলোকে কি করা হবে, সেই ইনফরমেশানগুলোকে কিন্তু অবজেক্টিভ ওয়াইজ বা প্যারামিটার অনুসারে বা ইন্ডেক্স অনুসারে সেগুলোকে অ্যানালাইসিস করা হবে। তাহলে এই যে প্রত্যেকটা 3 মাস অন্তর অন্তর যে ডেটা এবং প্রত্যেক 3 মাস অন্তর অন্তর যে ডেটার অ্যানালাইসিস, সেই অ্যানালাইসিসকে কি বলা হচ্ছে, সেগুলোকে বলা হচ্ছে এভরি সিঙ্গেল পয়েন্ট অফ অ্যানালাইসিস। এই যে এখানে প্রতি 3 মাস অন্তর অন্তর একটা যে একটা স্পেসিফিক টাইম ইন্টারভ্যাল বা একটা স্পেসিফিক টাইম স্প্যান রয়েছে, একটা স্পেসিফিক টাইম ইন্টারভ্যাল বা টাইম শিডিউল, সে টাইম শিডিউলের নিরিখে যখন প্রত্যেকটা অ্যানালাইসিস করা হবে, তার মাধ্যমে কিন্তু আফটার কমপ্লিটিং দ্য স্টাডি, এই রিসার্চটা শেষ হওয়ার পরে যে রেজাল্টটা পাওয়া যাবে, সেই রেজাল্টটাকে কিন্তু সিগনিফাই করা যাবে, অর্থাৎ তার সিগনিফিক্যান্স লেভেলটাকে স্ট্যাবলিশ করা যাবে। এটা কিন্তু আমাদেরকে মনে রাখা দরকার। এরপরে যেটা বলা হচ্ছে যে এই লংগিটিউডিনাল রিসার্চের আরেকটা স্ট্রেংথ কী রয়েছে, টু প্রডিউস এ কম্প্রিহেন্সিভ ইনফরমেশন ব্যাংক। আমরা যদি
এই যে দীর্ঘ সময় ধরে এই যে এখানে যেমন বলা হলো যে 3 মাস অন্তর অন্তর 3 মাস অন্তর অন্তর আমরা কি করব ডেটাগুলোকে প্রসেস করব, কিংবা আমরা এমন হতে পারে যে প্রতি 1 মাস অন্তর অন্তর 1 মাস অন্তর অন্তর ডেটা এই যে ডেভেলপমেন্টাল যে চেঞ্জগুলো, কোয়ান্টিটেটিভ এবং কোয়ালিটেটিভ যে চেঞ্জগুলো হচ্ছে, সেই চেঞ্জগুলোকে কী করা হবে, চেঞ্জ রিলেটেড ইনফরমেশানগুলো, সে কোয়ান্টিটেটিভ ডাইমেনশানে বা কোয়ালিটেটিভ ডাইমেনশানে এই যে চেঞ্জ রিলেটেড যে ইনফরমেশানগুলো, সেগুলোকে কী করা হবে, সেগুলোর একটা ব্যাংক রেডি করা হবে, ইনফরমেশন ব্যাংক। এই ইনফরমেশন ব্যাংক যখন তৈরি হবে, সেটা কিন্তু একটা কম্প্রিহেন্সিভ ইনফরমেশন ব্যাংক হবে। এই কম্প্রিহেন্সিভ ইনফরমেশন ব্যাংকটাকে স্টোর করার মাধ্যমে সে কনসার্ন ইস্যুতে, অর্থাৎ সেই নির্দিষ্ট বিষয়ে যদি কোনো রকম সিদ্ধান্ত, পরবর্তীকালে সিদ্ধান্ত বা কোনো রকমের অ্যানালাইসিসের প্রয়োজনীয়তা থাকে, ফার্দার অ্যানালাইসিস বা ফার্দার স্টাডির প্রয়োজনীয়তা থাকে, সেক্ষেত্রে কিন্তু সেই কম্প্রিহেন্সিভ ইনফরমেশন ব্যাংকের একটা কিন্তু এফেক্টিভনেস বা একটা তাৎপর্যপূর্ণ ভূমিকা কিন্তু আমরা দেখতে পাবো। এটা আমাদেরকে আবশ্যিক রূপে মনে রাখা দরকার। তবে আমাদেরকে মনে রাখতে হবে যে এই যে লঙ্গিটিউডিনাল রিসার্চ, দীর্ঘ সময় ধরে যে রিসার্চটা হয় এই যে ডেভেলপমেন্টাল কোনো একটা ইস্যুকে নিয়ে, সেক্ষেত্রে যেমন পজিটিভ কতগুলো দিক রয়েছে, এর কতগুলো নেগেটিভ দিকও রয়েছে। সেই নেগেটিভ দিকগুলো সম্পর্কেও আমাদেরকে ধারণা গঠন করা দরকার। কারণ কি, এই নেগেটিভ দিকগুলো সম্পর্কে ধারণা গঠন না করলে আমরা যদি কোনো দিনও এই ধরনের রিসার্চের সাথে যুক্ত হই, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের কাছে অনেক সময় সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বা কোনো অপারেশনাল জায়গাকে কন্ডাক্ট করার ক্ষেত্রে আমাদের সমস্যা হতে পারে। এবার তাহলে আমরা কতগুলো গুরুত্বপূর্ণ উইকনেসেসগুলো কি, উইকনেসেসগুলো আমরা আলোচনা করব। প্রথমে কি বলছে, প্রথমে যেটা বলা হচ্ছে, প্রথম যে উইকনেসটা সেটা হচ্ছে এরকম টাইম কনজিউমিং অ্যান্ড লেন্দি। এটা দীর্ঘ সময় ধরে স্টাডি করার জন্য এটা প্রচুর সময় সাপেক্ষ। হ্যাঁ, ফলে আমরা কি করতে, আমরা যদি মনে করি যে কম সময়ের মধ্যে কোনো একটা ডেভেলপমেন্টাল কাজ করব, সেক্ষেত্রে কিন্তু এই লঙ্গিটিউডিনাল মেথডের ক্ষেত্রে আমাদের সেটা কিন্তু সম্ভব হবে না। এটা বলা হচ্ছে লেন্দি হওয়ার জন্য প্রচুর সময় লাগছে। একই রকমভাবে 2 নম্বর প্রবলেমটা কি বলা হচ্ছে, এখানে 2 নম্বর প্রবলেম যেমন বলা হচ্ছে এক্সপেন্সিভ। অনেক সময় দেখা যায় এতে অনেক খরচ হয়। এক্সপেন্সিভ, এই যে দীর্ঘ সময় ধরে প্রত্যেকটা টাইম ইন্টারভেলে যে ডেটাকে স্টোর করা হয়, লোকেট করা হয়, অ্যানালাইসিস এবং সেগুলোকে লোকেট করা বা সেগুলোকে স্টোর করা বা অ্যানালাইসিস করা ইত্যাদি কাজগুলো করতে গিয়ে, বা অনেক সময় এই যে টোটাল চেঞ্জটাকে, অনেক সময় দেখা যায় যে টোটাল চেঞ্জটাকে লোকেট করার জন্য বা চেঞ্জের নেচারগুলোকে লোকেট করার জন্য এমন একটা ব্যবস্থা করা হয়, যেটা হচ্ছে এমন হতে পারে যে মাল্টিমিডিয়া টেকনিক ইউজ করা হলো, যে বিভিন্ন সিসিটিভি ক্যামেরা, বিভিন্ন রকমের ক্যামেরার মাধ্যমে সেই জিনিসটা 24 ঘন্টা সে ডেটা স্টোর হচ্ছে। সেই ডেটা স্টোর করার মাধ্যমে সেটা স্টোর করার জায়গা একটা দরকার হচ্ছে। হ্যাঁ, ডিভিআর দিয়ে সে সমস্ত ইনফরমেশানগুলোকে করা হচ্ছে। সে ডিভিআর থেকে যে ইনফরমেশানগুলো পাওয়া যাচ্ছে, সেগুলোকে বসে নিয়ে অ্যানালাইসিস করার পর সেখান থেকে গুরুত্বপূর্ণ ক্লিপগুলোকে কালেক্ট করা, সেগুলোকে আবার হার্ড ডিস্কে বিভিন্ন রকমের মেমোরি স্টোরেশনের ডিভাইসে সেগুলোকে সেভ করা, সেগুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে সেটা হচ্ছে অনেক বেশি এক্সপেন্সিভ, অনেক সময় হয়ে যাচ্ছে। এক্সপেন্সিভ অ্যাজ পার মানি অ্যান্ড লেবার। হ্যাঁ, অ্যাজ পার মানি অ্যান্ড লেবার, মানির দিক থেকে এবং পরিশ্রমের লেবারের দিক থেকে এটা এক্সপেন্সিভ হয়ে থাকে। 3 নম্বর যে প্রবলেম হিসেবে দেখা যায় সেটা হচ্ছে কি, এটা যে স্যাম্পলিং প্রবলেম। যেমন এটা দেখা যাচ্ছে কি স্যাম্পলিং প্রবলেম মানে কি, এই যে আমরা দেখছি যে এই যে ডেভেলপমেন্টাল মানে এই লঙ্গিটিউডিনাল রিসার্চে দেখা যাচ্ছে সেম স্যাম্পেলকে নেওয়া হচ্ছে, সেম স্যাম্পেলকে 10 বছর ধরে স্টাডি করা আছে। এমনও হতে পারে কোনো রকম আনঅ্যাভয়েডেবল সার্কামস্টেন্সের জন্য বা এরকম কোনো পরিস্থিতি আমাদের সামনে উঠে এলো, যার ফলে কি হতে পারে, সেই স্যাম্পেল মিসিং হয়ে গেল, স্যাম্পেল এক জায়গা থেকে অন্য জায়গায় শিফট করলো, স্যাম্পেলের পজিশন এক জায়গা থেকে অন্য জায়গায় ডেভিয়েট করে গেল। হ্যাঁ, বিভিন্ন রকম হতে পারে, শারীরিক অসুস্থতা থেকে শুরু করে বিভিন্ন রকম প্রবলেম হতে পারে। সে বিভিন্ন রকম প্রবলেমের জন্য, বিভিন্ন রকম পরিস্থিতির জন্য সে স্যাম্পেল যদি সেই অ্যানালাইটিক্যাল পার্সপেক্টিভস থেকে সে মিস হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু সেই লঙ্গিটিউডিনাল রিসার্চে যে দীর্ঘ সময় কাজ হয়ে যাওয়ার পরে যদি এরকম ঘটনা ঘটে, তাহলে সেক্ষেত্রে কিন্তু সে কাজটাকে কন্ডাক্ট করাটা একটু অসুবিধা হবে। সেই জন্য এখানে কিন্তু স্যাম্পলিং প্রবলেম একটা মারাত্মক প্রবলেম হিসেবে কনসিডার করা হয়ে থাকে। এরপরে যেটা বলা হচ্ছে, একই রকমভাবে দেখা যায় যে অনেক সময় দেখা যায় এই রিসার্চটাকে কন্টিনিউ করাটা মুশকিল হয়ে যায়। কেন কন্টিনিউ করা যায়, এখানে যে প্রবলেম টু কন্টিনিউ স্টাডি, এই কন্টিনিউ স্টাডি মানে এই প্রবলেমটা কি, কন্টিনিউ করার প্রবলেম কেনটা কোথা থেকে আসে, এই যে স্যাম্পেলের কথা বলা হচ্ছে, যে দেখা গেল কোনো একটা স্টাডি শুরু করা হচ্ছে, স্টাডি করার সময়
স্যাম্পেল বা বিভিন্ন রকমের সিদ্ধান্ত যখন নেওয়া হচ্ছে এবং বিভিন্ন রকম সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে বিভিন্ন বিষয়গুলি সম্পর্কে আলোকপাত করার মাধ্যমে, পরবর্তীকালে যখন এই কাজটি কন্টিনিউ হচ্ছে, চলতে চলতে দেখা যাচ্ছে যে সেখানে অনেক এগ্রিমেন্ট নাও থাকতে পারে। অর্থাৎ যে ব্যক্তিদের সাথে এই এগ্রিমেন্ট করা হয়েছে বা তাদের সাথে যে সিদ্ধান্তে যাওয়া তাদের বিভিন্ন রকম সহযোগিতার সম্পর্কে সিদ্ধান্তে পৌঁছানো হয়েছিল, সে সমস্ত জায়গাগুলো কোনো না কোনোভাবে দেখা যাচ্ছে ডেভিয়েট করছে, সেগুলো ঠিকঠাকভাবে মেনটেন করা সম্ভব হয়ে উঠছে না। সেক্ষেত্রে কিন্তু কোনো কাজকে কন্টিনিউ করাটা, মানে এই লঙ্গিটিউডিনাল প্রবলেমকে নিয়ে কাজ করাটা খুব সমস্যাজনক। সেটা একটা গুরুত্বপূর্ণ কিন্তু ক্রাইসিস। এরপরে যে বিষয়টি রয়েছে, সেই বিষয়টি সম্পর্কে আমরা সবার শেষ যে উইকনেসটি সম্পর্কে আমরা আলোচনা করব, সেটি হচ্ছে ডিফিকাল্ট টু ম্যানেজ ইন এক্সেপশনাল সাবজেক্ট ডেভিয়েশন অর আইসোলেশন। আর আমাদের দরকার নেই, এই মোটামুটি হচ্ছে যে সমস্ত উইকনেসেসের জায়গাগুলি রয়েছে বা এই যে প্রবলেমের জায়গাগুলি রয়েছে, অর্থাৎ লঙ্গিটিউডিনাল রিসার্চকে কন্ডাক্ট করার জন্য যে প্রবলেমগুলি রয়েছে, সেই প্রবলেমগুলি আমরা অলরেডি আলোচনা করে নিয়েছি। তবে আমাদেরকে মনে রাখতে হবে, আমাদের যতই প্রবলেম থাকুক না কেন, গবেষণা করার সময় অনেক ডিফিকাল্টিস, অনেক প্রবলেমগুলোকে কনসিডার করে নিয়ে সেগুলোকে কোনোভাবে ম্যানেজ করার মধ্য দিয়ে আমাদেরকে আবশ্যিকরূপে কিছু না কিছু স্টেপ নিতে হয়। যদি কোনো রকমের নতুন সত্যের সন্ধান করতে হয় বা জানার কোনো দিগন্তকে যদি উন্মোচন করতে হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের কোনো না কোনো সময় বিভিন্ন রকম রিস্ক নেওয়ার মধ্য দিয়ে, রিস্কি পজিশনের মধ্য দিয়ে কিন্তু আমাদেরকে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। তো যাই হোক, এই লঙ্গিটিউডিনাল রিসার্চ একটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ডেভেলপমেন্টাল রিসার্চ মেথোডোলজি বলে আমরা মনে করি। পরবর্তীতে যদি আপনারা কোনোভাবে এই ধরনের গবেষণার সাথে যুক্ত হন, তাহলে আপনাদের এই আলোচনাটি অনেক বেশি প্রাসঙ্গিক বা তাৎপর্যপূর্ণ বলে মনে হবে, বা এটা আপনার কাছে অনেক বেশি ফলপ্রদ হবে বলে আমি মনে করি। যাই হোক, আপনারা এতক্ষণ ধরে শুনছিলেন, তার জন্য আপনাদেরকে ধন্যবাদ।